ফিল্মের শুরুতে আমরা দেখি জঙ্গলের মাঝখানে একজন ইজতেমি একান্তে থাকা লোক। সে একজন বায়োলজিস্ট। তার রিসার্চের খাতিরে সে শহর থেকে অনেক দূরে জঙ্গলে থেকে যাচ্ছে। একদিন তার এই রিসার্চের মাঝে জঙ্গলে একটা বিষাক্ত সাপ তাকে কামড় দিয়ে দেয়। সে খুব বেশি প্যানিক হয়ে যায়, আর এই ঘটনায় তার ফোনটাও পড়ে যায়। এখন সে কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারছে না। নিজে নিজে সে তার হাত চুষে বিষ বের করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। বাড়ি ফিরে সে কাটাও দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিষ তার শরীরে ছড়িয়ে পড়ছে, আর তার অদ্ভুত অদ্ভুত হ্যালুসিনেশন হচ্ছে। এভাবে সে কয়েকদিন পড়ে থাকে। একদিন তার খোঁজে অনেক সায়েন্টিস্ট সেখানে আসে। তার একটু একটু হুঁশ ছিল। সে তখনও বেঁচে ছিল, কিন্তু তার শরীরে একদমই শক্তি ছিল না। সে হিম্মত করে তাদের ডাকার চেষ্টা করে, কিন্তু আওয়াজ করতে পারে না। আর এভাবে সবাই এটা ভেবে চলে যায় যে সে সেখানে নেই। সিন কাট হয়ে কয়েকদিন পরের দৃশ্য দেখানো হয়। তার হাতে যে কাঁটাটা দিয়েছিল, সেখান থেকে তার শরীরের বিষ ধীরে ধীরে বের হতে থাকে। আর যে বিষটা তার মাথায় প্রভাব ফেলেছিল, সেটাও এখন ঠিক হতে শুরু করে। তবে তার মাঝে মাঝে একটু আধটু হ্যালুসিনেশন হচ্ছিল। হুঁশ ফিরে আসার পর সে তড়িঘড়ি শহরের হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের গাড়ি পরিষ্কার করে শহরের দিকে রওনা দেয়। কিন্তু একটা অদ্ভুত জিনিস সে লক্ষ্য করে। রাস্তায় কোনো গাড়ি নেই। আর যখন সে শহরে পৌঁছায়, তখন সেখানে কোনো জীবিত মানুষ চোখে পড়ে না। সব বিল্ডিং খালি পড়ে আছে। এটা দেখে সে প্যানিক হয়ে যায়। এখানে একটা মহামারী মানে একটা ভয়ঙ্কর রোগ ছড়িয়ে পড়েছিল। এই রোগ এতটাই ভয়ঙ্কর ছিল যে মাত্র কয়েকদিনে পুরো জনসংখ্যাকে মেরে ফেলেছে। সে যেহেতু একজন বায়োলজিস্ট ছিল, সে বুঝে যায় যে অনেক দিন ধরে সে জনসংখ্যা থেকে দূরে ছিল। তাই এই রোগ তাকে আক্রমণ করতে পারেনি, আর সে বেঁচে গেছে। এটা তো স্পষ্ট যে জনসংখ্যা শেষ হয়ে গেছে, তাই এখন না কোনো সরকার আছে, না কেউ কোনো কিছুর মালিক আছে। তখনই তার মা বাবার কথা মনে পড়ে। তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে সে যখন বাড়ি যায়, তখন দেখে তার মা বাবা অনেক দিন ধরে মারা গেছে। আর তাদের দেহের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। সে খুব কাঁদে, কিন্তু তারপর হিম্মত সংগ্রহ করে নিজের বাড়ির বাইরে কবর খুঁড়ে তাদের দেহ দাফন করে দেয়। সকালে উঠেও সে পুরো শহর ঘুরে দেখে, আর কোনো বেঁচে থাকা মানুষ নেই। এটা ভেবে সে সিদ্ধান্ত নেয় যে সে অন্য শহরে যাবে। সে লাস ভেগাসে যাওয়ার ঠিক করে। কিছু দরকারি জিনিস আর বন্দুক নিয়ে সে রওনা দেয়। কিন্তু লাস ভেগাসের দিকে যাওয়ার ব্রিজটা সিল করা ছিল। তাকে অনেক ঘুরে লম্বা রাস্তা ধরে যেতে হয়। যখন সে লাস ভেগাসে পৌঁছায়, তখন দেখে এখানেও সবাই মারা গেছে। মল ও বড় বড় হোটেল, ক্যাসিনো সব খালি। হতাশ হয়ে সে একটা হোটেলে ঢুকে পড়ে। সেখানে রাত কাটায় আর দামি জিনিসপত্র উপভোগ করে। কারণ এখন এগুলো সব তার জন্য ফ্রি। সে এখানে কাউকে পাওয়ার আশা হারিয়ে ফেলেছে। কিন্তু পরের রাতেই তার সাথে দুজন মানুষের দেখা হয়। এই দুজনও সেই রোগ থেকে বেঁচে গিয়েছিল। মেয়েটা তার দুঃখের গল্প শোনায় যে সে ভিডিও কলে তার পরিবারকে মরতে দেখেছে। এখন তার বেঁচে থাকার কোনো আশা নেই। আর লোকটাও মরতে চায়, কারণ এমন একাকী পৃথিবীতে সে বেঁচে থাকতে পারবে না। আজ রাতের জন্য এই লোক দুটো তার সাথে থাকে। কিন্তু সকাল হতেই তাদের মতলব তার কাছে খুব খারাপ লাগে। লোকটার কাছে একটা বন্দুক ছিল, আর সে তিনজনকেই মেরে ফেলার পরিকল্পনা করছিল, যাতে তাদের মৃত্যু সহজ হয়। কিন্তু ঈশ বাঁচতে চায়। তাই সে উঠে সেখান থেকে বেরিয়ে যায়। আর পেছন থেকে তার কানে গুলির আওয়াজ আসে। মানে ওই দুজন নিজেদের জীবন নিয়ে নিয়েছে। এই ঘটনা তাকে আরও বেশি ভেঙে দেয়। তাকে খুব জোরে মনে হচ্ছিল যে এখন সে পুরো পৃথিবীতে একা হয়ে গেছে। দ্রুত গাড়ি চালিয়ে সে তার বাড়িতে ফিরে আসে। পথে তার গাড়ির সামনে একটা কুকুর এসে পড়ে। সেই কুকুরটাও ঠিক তার মতো একা ছিল। ঈশ তাকে নিজের সঙ্গী বানিয়ে নেয়, আর এতে তার বেঁচে থাকার একটা নতুন আশা জাগে। ঈশ নতুন করে জীবন শুরু করে। সার্ভাইভালের বই পড়া শুরু করে। এখানে খাওয়া দাওয়ার তো কোনো অভাব ছিল না। টাকা কামানোরও দরকার ছিল না। প্রতিদিন কাজের সময় সে পুরো শহরে ঘুরত, এই আশায় যে হয়তো কোনো বেঁচে থাকা মানুষের দেখা পাবে। কিন্তু প্রতিদিনই সে নিরাশ হয়ে ফিরত। একদিন সে যখন চা খেতে খেতে তার কুকুরের সাথে জানালার কাছে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ তার কুকুরটা ভৌ ভৌ করে উঠল। কারণ সে কোনো মানুষের উপস্থিতি টের পেয়েছিল। দূরে একটা বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছিল। এটা স্পষ্ট যে সেখানে কোনো মানুষ থাকতে পারে। তৎক্ষণাৎ সে গাড়ি বের করে সেই বাড়ির দিকে এগিয়ে যায়, যেখান থেকে ধোঁয়া দেখা যাচ্ছিল। ভাগ্যক্রমে সেখানে একটা মেয়ে ছিল, যে তাকে দেখে প্রথমে ভয় পায়। ঈশ তাকে ভরসা দেয় যে সে তাকে ক্ষতি করতে আসেনি। সে নিজেও একজন একা মানুষ, আর অন্য কোনো সার্ভাইভারের খোঁজ করছে। এই কথা শুনে মেয়েটা তাকে তার বাড়িতে আসার অনুমতি দেয়। মেয়েটার নাম ছিল এমা। তাদের কথাবার্তায় জানা যায় যে সেই মহামারী শুরু হওয়ার প্রায় 1 বছর পার হয়ে গেছে। এমা আর ঈশ দুজনেই এই 1 বছরে তাদের ছাড়া আর কোনো সার্ভাইভার দেখেনি।
তারা দুজনেই খুশি ছিল যে তারা একে অপরের সঙ্গ পেয়েছে। নীলে একা জীবন কাটানো খুবই কঠিন হয়ে পড়ছিল। তারা ডিপ্রেশনে চলে যাচ্ছিল, কারণ মানুষ সমাজে থাকতে অভ্যস্ত। একা থেকে তাদের মানসিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। তারা দুজন সিদ্ধান্ত নেয় যে তারা একসাথে ঈশের বাড়িতে থাকবে। কারণ ঈশের বাড়ির কাছেই একটা জেনারেল স্টোর ছিল, যেখানে খাবারের সাপ্লাই ছিল। আর ঈশ তার বাড়িতে আগে থেকেই অনেক জিনিস মজুত করে রেখেছিল। এগুলো তাদের জীবনযাপন সহজ করতে পারে। এমা ঈশের বাড়িতে চলে আসে। এখানে যখন তারা একসাথে থাকা শুরু করে, তখন তাদের জীবন আগের থেকে অনেক ভালো হয়ে যায়। এমা ঈশের অনেক কাজে সাহায্য করে। সে ঈশের চেহারা চলন ঠিক করে। আর তারা দুজনে মিলে ঈশের বাড়ি রিনোভেশনও শুরু করে। কারণ এই 1 বছরে ঈশ তার বাড়ির দিকে কোনো নজর দেয়নি। একসাথে কাজ করার জন্য তারা প্রতিদিন সকালে উঠে তাদের টার্গেট পূরণ করত। তারা এটাও বুঝত যে যদি পৃথিবীতে শুধু তারাই বেঁচে থাকে, তাহলে তাদের জনসংখ্যা বাড়ানো উচিত। প্রথমে এটা তাদের দুজনের সিদ্ধান্ত ছিল, কিন্তু যখন ঈশ জানতে পারে যে এমা প্রেগন্যান্ট হয়েছে, তখন সে খুব ভয় পেয়ে যায়। তাকে ভয় লাগছিল যে তার সন্তান এই অদ্ভুত পৃথিবীতে বেঁচে থাকতে পারবে কিনা। এমা তাকে সাহস দেয় যে সবকিছু ভালো হয়ে যাবে। ঈশ, যে একজন বায়োলজিস্ট ছিল, বই পড়ে শিশু প্রসবের পদ্ধতি দেখতে শুরু করে। কারণ সে জানত যে তাদের দুজনকে একাই কাজ করতে হবে। এর পাশাপাশি তারা বাড়িটিকে পারফেক্ট করার চেষ্টাও করছিল। ঈশ এখানে সোলার প্যানেল লাগিয়ে দেয়, যেন তাদের বাড়িতে বিদ্যুতের অভাব না হয়। মহামারীর পর অনেক সময় পার হয়ে গেছে, শহরগুলো জঙ্গলের মতো হয়ে গেছে, আর জঙ্গের জানোয়ার শহরের দিকে চলে আসছে। এটা তাদের জন্যে বড় বিপদ হয়ে উঠছিল। তাই তারা বাড়ির চারপাশে একটা বেড়া তৈরি করে, আর জানোয়ারদের থেকে বাঁচতে কিছু অস্ত্র রাখে। তারা নিজেরাও অনেক পোষা জানোয়ার পালন করে, যে থেকে শিশ্নে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পূরণ হতো। এতে তারা বেশি ব্যস্ত থাকত। মানুষ না থাকার কারণে চারপাশের এলাকা সবুজ হয়ে গিয়েছিল, আর হাওয়াও অনেক পরিষ্কার হয়ে গিয়েছিল। তাদের স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো ছিল। তাদের জীবন একদান পারফেক্ট ছিল, কিন্তু এক হায়ে তাদের আরেকটা বড় মুশকিলের মুখোমুখি হতে হয়। জানি না কোথা থেকে শহরে হঠাৎ অসংখ্য ইঁদুর এসে হাজির। এগুলো দেখে ঈশ খুব প্যানিক হয়ে যায়। এই ইঁদুরদের বাড়ি থেকে দূরে রাখতে ঈশ বাড়ির চারপাশের আবর্জনা জ্বালানো শুরু। কিন্তু এটা এক রাতের জন্য কাজ করতে পারে। এমা তাকে বোঝায় যে তারা এরও সমাধান বের করবে। সকালে ঈশ বাড়ি থেকে বের হয়ে আশেপাশে থেকে অনেক বেড়াল এনে এখানে ছেড়ে দেয়। বেড়ালগুলো ইঁদুর খাওয়া শুরু করে, আর শেষমেশ তারা এই সমস্যা থেকেও বেরিয়ে আসে। অবশেষে সেই দিনটাও এসে গেল যখন এমাকে তার বাচ্চার জন্ম দিতে হবে। এই সব কাজ ঈশ নিজে সামলায়, আর আমরা দেখি যে তাদের একটা খুবই সুন্দর মেয়ে হয়েছে। এটা দেখে তারা খুব খুশি হয়। বেঁচে থাকার একটা নতুন আশা তাদের মনে জাগে। এরপর তারা রাস্তায় রাস্তায় গিয়ে তাদের বাড়ির ঠিকানা লিখতে শুরু করে, এই আশায় যে যদি কোনো সার্ভাইভার এখানে আসে, তাহলে তারা তাদের বাড়িতে পৌঁছাতে পারে খাবার আর পানির জন্য। দেখতে দেখতে আরও 6 বছর কেটে যায়। ঈশ কোনো কাজে জঙ্গলের দিকে যাচ্ছিল। হঠাৎ তার গাড়ির সামনে একটা জঙ্গলি জানোয়ার এসে পড়ে। ভয় পেয়ে ঈশ গাড়ি থেকে বের হয়, আর জানোয়ারটাকে দেখে। জানোয়ারটা তখনও বেঁচে ছিল, ব্যথায় ছটফট করছিল। তাই ঈশ তার কষ্ট লাঘব করতে তাকে গুলি করে মেরে ফেলে। এই সব দূর থেকে একটা মেয়ে দেখছিল। গুলির আওয়াজ শুনে সে ভয় পেয়ে জঙ্গলের ভেতরে দৌড়াতে শুরু করে। ঈশও তাকে পালাতে দেখে ফেলে আর তৎক্ষণাৎ তার পিছু ধাওয়া করে, তাকে ধরার জন্য। মেয়েটার মনে হচ্ছিল যে ঈশ তাকে ক্ষতি করবে। কিন্তু ঈশ এমন ছিল না। তারা তো নিজেরাই সার্ভাইভারদের খুঁজছিল। যখন ঈশ সেই ক্ষুধার্ত মেয়েটাকে একটা আপেল খেতে দেয়, তখন মেয়েটা বুঝতে পারে যে ঈশ খারাপ লোক নয়। ঈশ তাকে বাড়িতে নিয়ে যেতে চায়, কিন্তু মেয়েটা তার সাথে গাড়ির সামনে বসতে রাজি হয় না, বরং পেছনের ট্রাঙ্কে বসে যায়। বাড়ি ফিরেও দেখা যায় যে মেয়েটা ট্রাঙ্ক থেকে বের হতে একদমই রাজি নয়। বাড়িতে আমরা দেখি যে এত বছরে ঈশ আর এমার 2টো বাচ্চা হয়েছে, আর এখন তাদের 3য় বাচ্চাও হতে চলেছে। তারা যে পুরো শহরে তাদের ঠিকানা লিখেছিল, সেটা দেখে আরও 2জন সার্ভাইভার তাদের সাথে থাকতে এসেছে। তাদের নাম জর্জ আর মেরিনা। আর গত 1 বছর ধরে এই লোকেরা ঈশ আর এমার সাথেই থাকছে, কারণ এখানে কোনো কিছুর অভাব নেই। যাই হোক, ঈশ যে মেয়েটাকে জঙ্গল থেকে নিয়ে এসেছিল, সে এখনো ট্রাকে বের হয়নি। পুরো রাত সে ট্রাকেই কাটিয়ে দিয়েছে। সকালে মেরিনা যখন তাকে খাবার দিতে যায়, তখন সে ভয় পেয়ে খাবারটা দূরে ছুঁড়ে ফেলে। তখন মেরিনা তাকে শান্ত করে আর নিজের গল্প শোনায়। সে বলে যে সে আর জর্জ অনেক মাস ধরে এই একাকী পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। তাদের ঈশ আর এমার ঠিকানা মিলে, আর তারা তাদের সাথে থাকতে শুরু করে। সে বলে যে এরা দুজন খুব ভালো মানুষ, আর এখানে কোনো কিছুর অভাব নেই। এই কথাগুলো শুনে মেয়েটা একটু শান্ত হয় আর তাদের সাথে মিশতে শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, মেয়েটা এখনও বেশি কথা বলেনি, আর তার নামও বলেনি। একদিন মেরিনা তার জিনিসপত্র দেখতে গিয়ে কিছু অদ্ভুত ছবি দেখতে পায়। আর একটা চিঠিতে মেয়েটার নাম জানা যায়, ইভি।
চিঠিতে লেখা ছিল যে এই মহামারীর সময়ে তার বাবা তার সাথে জঘন্য ব্যবহার করেছিল। এর কারণে সে এখন সামনে আসা প্রত্যেক মানুষের থেকে ভয় পায়। এই চিঠি তার মা লিখেছিলেন, যিনি চেয়েছিলেন যে ইভি যার কাছে যাক, সে তার যত্ন নিক। কারণ তার মা নিজে তখন মরতে চলেছিলেন। এই কথা জানার পর সবাই ইভির আরও বেশি যত্ন নিতে শুরু করে। সেই রাতেই এমার তৃতীয় সন্তান জন্ম নেয়। এই কারণে তারা খুবই খুশি হয়ে যায়। এভাবে একটা বছর কেটে যায়। একদিন তাদের এলাকায় কারো আসার খবর পাওয়া যায়। সবাই ভয় পেয়ে যায়। ছোট বাচ্চাদের ভেতরে পাঠিয়ে সব বড়রা বন্দুক নিয়ে বাইরে বের হয়। দেখতে যায় যে এখানে কে এসেছে। তারা জানতে পারে যে এটা আরেকটা সার্ভাইভারদের গ্রুপ ছিল। মোট 4 জন লোক। এরাও ইশ আর এমার ঠিকানা দেখে এখানে এসেছে। এদের মধ্যে একজন ডাক্তার ছিল, নাম মলি। তিনি সবাইকে বলেন যে এত বছরে তিনি শুধু এই 4 জন জীবিত মানুষের দেখা পেয়েছেন। আর এখন তিনি ইশের পরিবারের সাথে দেখা করছেন। তাদের চেহারা আর কথাবার্তা দেখে মনে হচ্ছিল যে এরা কাউকে ক্ষতি করবে না। তাই ইশ আর এমা তাদেরকেও নিজেদের পরিবারে যোগ করে নেয়। যাই হোক, এখানে তো কোনো জিনিসের অভাব নেই। এখন এরা সবাই মিলে একটা বড় সমাজ গড়তে পারে। ইশ নতুন সদস্যদের এই পৃথিবীতে বেঁচে থাকার নিয়ম বলে। তাদের সবসময় অস্ত্র কাছে রাখতে হবে। কারণ এই পৃথিবী এখন জঙ্গলের মতো হয়ে গেছে। যে কোনো সময় জঙ্গলি জানোয়ারের মুখোমুখি হতে পারে। যখনই তারা সাপ্লাই আনতে বাইরে যাবে, তখন গ্রুপে গ্রুপে যাওয়া জরুরি। নিলে কোনো জঙ্গলি জানোয়ার বা অন্য কিছু তাদের ক্ষতি করতে পারে। এই সব নিয়ম বলার পর তারা সাপ্লাই সংগ্রহ করতে বাইরে বের হয়। মল আর হাসপাতালের দিকে। মলি, যিনি একজন ডাক্তার ছিলেন, হাসপাতাল থেকে অনেক জিনিস সংগ্রহ করেন, যেগুলো তাদের কমিউনিটিতে নিয়ে যাওয়া যায় এবং যেগুলো দিয়ে সবার চিকিৎসা করা যায়। যাই হোক, বছরের পর বছর কেটে যায়। আর আমরা জানতে পারি যে এই পুরো গ্রুপে অনেক বাচ্চা হয়েছে। অন্য দম্পতিরও বাচ্চা হয়েছে। তাদের কমিউনিটি এখন বড় হচ্ছে। ইশ তার সব বাচ্চাদের পড়ায় আর তাদের বলে যে আগের কমিউনিটিগুলো কেমন ছিল, মানুষ কিভাবে বেঁচে থাকত। সে তাদের পড়াচ্ছিল যেন ভবিষ্যতে তাদের কোনো সমস্যা না হয়। তাদের জীবন স্বাভাবিকভাবে চলছিল। বাড়ির আশেপাশে পুরো জঙ্গল গজিয়ে উঠেছিল। আর এই জঙ্গল থেকেই একদিন একটা বিশাল সিংহ তাদের বাড়িতে ঢুকে পড়ে। ভাগ্য ভালো যে ঠিক সময়ে ইশের চোখে সেটা পড়ে যায়। নিজের বাচ্চাদের বাঁচাতে ইশ সেখানে চলে যায়। আর সিংহটা তার ওপর হামলা করে। তারা কিছু করার আগেই সিংহটা তাকে ছিঁড়ে ফেলে। এটা দেখে সবাই প্যানিক হয়ে যায়। সবাই যখন এখানে আসে তখন সিংহটা চলে যায়। এমা ইশের এই অবস্থা দেখে পাগলের মতো হয়ে যায় আর বন্দুক নিয়ে জঙ্গলে গিয়ে সেই সিংহটাকে গুলি করে মারে। এদিকে ঠিক সময়ে মলি আর বাকি সবাই মিলে ইশের প্রাণ বাঁচায়। আর তার চিকিৎসাও শুরু হয়। অনেক সপ্তাহ লাগে, কিন্তু শেষমেশ ইশ আগের মতো সুস্থ হয়ে ওঠে। দেখতে দেখতে এখন 17 বছরও কেটে গেছে। এই সব মানুষের বাচ্চারা এখন যুবক হয়ে উঠেছে। আমরা জানতে পারি যে এত বছর পর ইশের বড় মেয়ে হায়দার তাদের গ্রুপের একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। তাদের বন্ধুত্ব খুব ভালো ছিল। আর এই বন্ধুত্বে কারো কোনো আপত্তি ছিল না। কারণ এই সব মানুষকেই একে অপরের সাথে সম্পর্ক গড়তে হবে। হায়দার আর এই ছেলে এখন এই পৃথিবীটা ঘুরে দেখতে আর আরও সার্ভাইভার খুঁজতে এই শহর থেকে বাইরে যেতে চায়। এই ব্যাপারেও কারো কোনো আপত্তি হয়নি। আর তারা তাদের বন্দুক আর কিছু জরুরি জিনিস দিয়ে ভ্রমণে পাঠিয়ে দেয়। তাদের চলে যাওয়ার পর এখানে আরেকটা সমস্যা দেখা দেয়। বাকি সব রিসোর্স তো তাদের কাছে ঠিকঠাক ছিল, কিন্তু এখন তাদের পানির অভাবের মুখোমুখি হতে হয়। ড্যামে গিয়ে তারা জানতে পারে যে ড্যামের পানি শেষ হয়ে যাচ্ছে। আর এই সমস্যা তাদের জন্য প্রাণঘাতীও হতে পারে। কয়েকদিন পর তাদের এলাকায় আরেকটা সার্ভাইভার গ্রুপ আসে, যাদের কাছে 2টো ট্রাক ছিল। তাদের পেট্রোলের অভাব ছিল, যেটা তারা ইশের কাছে চাইতে এসেছিল। বিনিময়ে তারা বলে যে তারা তাদের পানির সমস্যা সমাধান করতে পারে। কারণ তাদের কাছে ড্রিল মেশিন আছে, আর মাটির নিচ থেকে ড্রিল করে এখনও পানি বের করা যায়। ইশের এই প্রস্তাব খারাপ লাগেনি। সে তার কমিউনিটিতে এই লোকদের জায়গা দিয়ে দেয়, তবে সবাইকে সতর্ক করে দেয়। বলে যে সাবধানে থাকতে হবে, হয়তো এই সার্ভাইভাররা বিপজ্জনক হতে পারে। দেখানো হয় যে এখন এই লোকেরা তাদের চুক্তিমতো ইশের বাড়িতে ড্রিলিং শুরু করেছে। অনেক দিনের পরিশ্রমের পর অবশেষে পানি বের হয়। আর এতে তারা খুব খুশি হয়। ড্রিলের কাজ শেষ হয়ে গেছে। ইশের লোকেরাও তাদের তেল দিয়ে দেয়। আর সেই রাতে তারা উৎসব করে। সকাল হলেই এই লোকদের এখান থেকে চলে যাওয়ার কথা। ইশ লক্ষ্য করে যে এই গ্রুপের লিডার চার্লি রাতের বেলা বড় অদ্ভুতভাবে ইভির ঘর থেকে বের হচ্ছিল। আর বাইরে তার একজন লোক পাহারা দিচ্ছিল। গিয়ে দেখে সে জানতে পারে যে চার্লি ইভিকে নির্যাতন করেছে। ইশ তাড়াতাড়ি এই কথা তার পুরো কমিউনিটিকে জানায়। এটা সত্যিই বিপজ্জনক ছিল। ইভি বলে যে চার্লি বলছিল যে সে এখান থেকে আর কোথাও যাবে না, কারণ এখানে সাপ্লাই অনেক বেশি, আর তার কাছে অনেক বন্দুকও আছে। এটা জানার পর সবাই ভয় পেয়ে যায়। আর ইশের মনে হয় যে এখন তাদের চার্লিকে মারতে হবে। যদি তারা চার্লিকে না মারে, তাহলে সে এই পুরো কমিউনিটিকে মেরে ফেলবে,
যেটা এত বছরে গড়ে উঠেছে। চার্লিকে মারার পক্ষে সবাই ছিল, কিন্তু কেউ কেউ ভাবছিল যে এই পৃথিবীতে এখন খুব কম মানুষ বেঁচে আছে। যদি তারা চার্লিকে মারে, তাহলে জনসংখ্যায় অনেক বড় ক্ষতি হবে। তখন ইশ তাদের বলে যে যদি আমরা চার্লিকে না মারি, তাহলে আমরাও মারা যাব। এখন তারা একটা পরিকল্পনা করে আর বাইরে বেরিয়ে চারদিক থেকে চার্লিকে ঘিরে ফেলে। চার্লি কিছু বলার আগেই ইশ একটা কুড়াল দিয়ে তার প্রাণ নিয়ে নেয় আর তারপর তাকে কবর দেয়। এই সব করার পর তার খুব খারাপ লাগছিল। এই প্রথম সে কাউকে মেরেছে, তাও নিজের বেঁচে থাকার জন্য। সে জানত যে এটা ভুল কাজ নয়, সে তার কমিউনিটি বাঁচাতে এটা করেছে, তবুও সে দুঃখিত ছিল। সকালে তারা চার্লির গ্রুপকে বলে যে তারা তাদের গ্রুপ লিডার চার্লিকে মেরে ফেলেছে, কারণ সে তাদের কমিউনিটির একটা মেয়েকে নির্যাতন করেছিল। চার্লির মৃত্যুর খবর শুনে চার্লির পুরো গ্রুপের তেমন খারাপ লাগেনি। আর কেউ কেউ তো বলেছে যে চার্লি তার লিডার হওয়ার সুবিধা নিত। সে তার গ্রুপের মেয়েদেরও নির্যাতন করেছিল, তাই সবাই তার মরায় বরং খুশি ছিল, শুধু তার এক বন্ধু ছাড়া, যে তাদের ওপর খুব চেঁচায়। ইশ এখন চার্লির পুরো গ্রুপকে বলে, আমাদের কাছে কোনো জিনিসের অভাব নেই। তোমরা সবাই এখানে শান্তিতে থাকতে পারো, কিন্তু এই ছেলেটা থাকতে পারবে না, কারণ এর থেকে আমি চার্লির মতোই গন্ধ পাচ্ছি। এটা আমাদের জন্য বিপদ হয়ে উঠতে পারে। সবার একমত হয়ে শাস্তি হিসেবে তারা চার্লির বন্ধুকে তাদের কমিউনিটি থেকে বের করে দেয়। প্রথমে ছেলেটা চলে যায়, কিন্তু যখন তার মনে হয় যে সে বাইরের কমিউনিটিতে একা বেঁচে থাকতে পারবে না, তখন সে ফিরে আসে। কিন্তু ইশ তার কমিউনিটির নিরাপত্তার জন্য তাকে আর গ্রহণ করে না। দেখতে দেখতে কমিউনিটির সব বাচ্চারা পুরনো রিসার্চ থেকে একটা প্লেন বানানোর চেষ্টা করছিল। তারা জানত যে কিছুদিনের মধ্যে তারা এটাকে পারফেক্টলি বানিয়ে ফেলবে। কিন্তু তার আগেই তাদের কমিউনিটিকে আরেকটা বড় বিপদের মুখোমুখি হতে হলো। কমিউনিটির অনেক মানুষ সেই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে, যে ভাইরাস আজ থেকে ২০ বছর আগে ছড়িয়েছিল। এই সার্ভাইভাররা আগে কোনোভাবে এই ভাইরাসের বিরুদ্ধে ইমিউন হয়ে গিয়েছিল। তাদের কাছে অনেক ওষুধ ছিল, যার মাধ্যমে তারা সবার চিকিৎসা করেছিল, কিন্তু ইশের ছেলে খুব বেশি অসুস্থ ছিল। তার এতটা খারাপ অবস্থার কারণে পুরো কমিউনিটি উদ্বিগ্ন ছিল। এই উদ্বেগের মাঝে আমরা দেখি যে ইশের বড় মেয়ে হায়দার একা বাড়ি ফিরে আসে। সে কাঁদছিল। সবাই তাকে তার সঙ্গীর ব্যাপারে জিজ্ঞেস করে, আর কাঁদতে কাঁদতে সে গল্প বলে যে তারা যখন ভ্রমণে বেরিয়েছিল, তখন তারা অনেক শহরে সার্ভাইভার খুঁজেছিল। একটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছিল, কিন্তু কোনো সার্ভাইভার পায়নি। জায়গায় জায়গায় তারা তাদের বাড়ির ঠিকানা লিখে গিয়েছিল। তারপর তারা এমন এক জায়গায় পৌঁছায়, যেখানে জঙ্গলে তাদের একজন মানুষের দেখা মেলে, আর সে হায়দারের সঙ্গীকে ধরে মেরে ফেলে। সে বলেছিল যে এটা চার্লির বদলা, মানে স্পষ্ট বোঝা যায় যে এই লোকটাই সেই, যাকে ইশ তাদের গ্রুপ থেকে বের করে দিয়েছিল। হায়দার বলে যে আমি নিজের প্রাণ বাঁচাতে আর কি বেকারতায় তাকেও মেরে ফেলেছি, আর তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি। এটা শুনে সবাই দুঃখিত হয়। এই দুঃখ থেকে তারা বের হওয়ার আগেই ইশের আরেক ছেলে মারা যায়। ব্যাপার এখানেই শেষ হয়নি। ইশের ছেলের মৃত্যুর পর তাদের কমিউনিটির আরও ৩ জন সদস্য মারা যায়, আর এই ঘটনায় ইশ পুরোপুরি ভেঙে পড়ে। তার এখন এই পৃথিবীতে থাকার ইচ্ছা ছিল না। সে এই পৃথিবী থেকে চলে যেতে চায়, কিন্তু তখন এমা তার পাশে দাঁড়ায়। ঠিক যেভাবে সে একদম একা ছিল তখন দাঁড়িয়েছিল। সে বলে, দেখো, যখন আমরা কাউকে পাইনি, তখন আমরা দুজনে মিলে জীবন শুরু করেছি, আর এখন তো আমাদের এত বড় গ্রুপ হয়ে গেছে। আমাদেরই এই পৃথিবীকে আবাদ করতে হবে। তুমি যদি এভাবে হার মেনে নাও, তাহলে গ্রুপের বাচ্চাদেরকে ট্রেনিং দেবে। তার কথা শুনে ইশের একটু সাহস ফিরে আসে, আর সে পাহাড়ে চলে যায় সূর্যোদয় দেখতে। পুরনো পৃথিবীর সূর্যোদয়ের থেকে এটা অনেক আলাদা ছিল। আগে যেন প্রকৃতির রং ফিকে লাগত, এখন সবকিছুতে তাজাতা ছিল। এটা দেখে ইশের মনে হলো যে এটা আর আগের পৃথিবী নেই। এটা একটা নতুন পৃথিবী। সে তার বাচ্চাদের আগের পৃথিবীতে বেঁচে থাকার প্রশিক্ষণ দিচ্ছিল। এটা ভুল ছিল। সে বুঝতে পারল যে এখন তাকে তার বাচ্চাদের এই নতুন পৃথিবীতে বেঁচে থাকতে শেখাতে হবে। বাড়ি ফিরে সে এই কথাগুলোই তার বাচ্চাদের বলে যে আমরা এতদিন ভুল দিকে পড়ছিলাম। আমরা পুরনো পৃথিবীতে চলার চেষ্টা করছিলাম, কিন্তু যখন পুরনো পৃথিবী আর নেই, তখন সেখানে চলার প্রশিক্ষণ কেন নেব? এটা একটা নতুন পৃথিবী, আর আমাদের এর মতোই চলতে হবে। ইশ বলে যে এখন থেকে তোমরা সেটাই শিখবে, যা প্রকৃতি তোমাদের শেখাবে আর যা এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য জরুরি। এই পৃথিবীতে তাদের যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখন নিজেদের যোগাযোগ নেটওয়ার্ক গড়বে। তারা আবার নতুন করে একটা রেডিও তৈরি করে, যার মাধ্যমে তাদের যোগাযোগ শক্তিশালী হয়। এরপর ইশ প্রতিদিন নতুন নতুন সামাজিক ইভেন্টের আয়োজন করতে থাকে, যাতে বাচ্চারা বোঝে যে মানুষ কিভাবে একসাথে মিলেমিশে জীবন কাটায়। ইশ এখন তার এই চেষ্টা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখেনি। সে তার কমিউনিটি থেকে বেরিয়ে নিজের শহরকেও পুনর্নবীকরণ করতে শুরু করে। আবার হোটেলগুলোকে আবাদ করে আর তার আশপাশের শহরগুলো ঠিক করার পরিকল্পনা করে। ফিল্মের পোস্ট ক্রেডিট দৃশ্যে আমরা বুড়ো ইশকে তার নাতির সাথে দেখি, যে তাকে তার পুরো গল্প শোনাচ্ছিল।
সে বলে যে এই পৃথিবীটা পুরোপুরি আমাদের প্রজন্মের, যেটাকে এখন তোমাদের এগিয়ে নিতে হবে। এই কথা বলার সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়।